ভিত্তিক কোনো ডিফারেন্স মনে হয় যে সোশিওলজি অফ ফার্মিং এন্ড রুরাল লাইফ, আগে ছিল রুরাল সোশিওলজি? হ্যাঁ, বলো তো কোনটা ব্রড? আমি শুধু একটু জানতে চাচ্ছি কোনটা ব্রড এবং কোনটা মোর স্পেসিফিক। রুরাল সোসিওলজিটা আর মোর স্পেসিফিক হলো ফার্মিংটা, রুরাল সোশিওলজিটা স্যার ব্রড এখন আমাদের সেন্সে। যেটা দেওয়া হয়েছে এটাই স্পেসিফিক, আগেরটা তো স্যার একদম সবগুলো আগেরটা ব্রড সেন্সে ছিল স্যার, আগেরটা ব্রড সেন্সে ছিল স্যার। সব মিলাই ছিল। আর এখন ফার্মিং শুধু একটার উপরে ফোকাস করা হচ্ছে, ফার্মিং অফ রুরাল সোশিওলজি, মানে গ্রামের পরিবেশে যে ফার্মিং এর যে একটা আমাদের মানে প্রভাব সেটা তুলে ধরা হয়েছে। এটা হলো স্পেসিফিক বিষয় স্যার। গুড গুড, আমি খুবই হ্যাপি হয়েছি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, কারণ আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে নতুন করে কোর্স কারিকুলাম ডেভেলপ করা হয়েছে। তো এই যে কোর্সের নামটা চেঞ্জ হয়েছে, এটা তোমার ফ্যাকাল্টি ডিমান্ড ছিল আর কি। হ্যাঁ, যেহেতু এগ্রিকালচারাল বেস ক্রপ সায়েন্স নিয়ে বেশি স্টাডি হয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে, সেই জন্য নোমেনক্লেচার গুলো চেঞ্জের ছিল আর কি। রুরাল সোশিওলজি ব্রড অ্যাসপেক্ট, সোশিওলজির একটা ফিল্ড রুরাল সোশিওলজি। আর তোমাদের সোশিওলজি অফ ফার্মিং এন্ড রুরাল লাইফ এটা স্পেসিফিক একটা সাবজেক্ট। রুরাল সোশিওলজির একটা কন্টেন্ট বলতে পারো। হ্যাঁ, অনেক জায়গায় ছোট কন্টেন্ট থেকে বড় ধরনের কোর্স অফার করা হয়, এটা মেটার না। বাট কোর্স কন্টেন্টে গিয়ে দেখবা তোমার আগের সিলেবাসের চেয়ে যে কন্টেন্ট গুলো ডেভেলপ করা হয়েছে আগের চেয়ে এটা আরো বেশি মানে এনরিচ হয়েছে, বুঝছো? যদি কারো কাছে থেকে থাকে আগের বছরের সিলেবাসে রুরাল সোশিওলজি, এই বছর যেটা হয়েছে যে সিলেবাস গুলো মানে আমরা রিফর্ম করেছি, এগুলো আগের চেয়ে আর বেশি ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, সময়ের সাথে তাল মিলিয়ে। আগে তো স্যার ছিল তোমাদের 228 জন জয়েন করেছে। আরো মানে তোমাদের এভারেজ কিরকম হয়? মোর 250 ক্রস করে? জি স্যার, 280 290 এর মাঝে থেকে এমনি টোটাল স্টুডেন্ট কতজন? 350। 350। বাকিরা করতে পারে না কি মানে বাড়িতে থাকিয়ে গ্রামে নেটওয়ার্ক নিয়ে অনেকে স্যার নেটওয়ার্কের প্রবলেম হয় স্যার, মানে বারবার ডিসকানেক্টেড হয়ে যায়। এটার জন্য এটার একটা আলাদা ডেটা কালেকশন করতে হবে। তোমরা সিআর যারা আছো চারটা স্যার অনেকে স্যার রিয়েট দিবে, সেই জন্য স্যার অনেকে স্যার এটার পিছনে একটু কম রিয়েক্ট আছে না। হ্যাঁ। আমাদের মানে অ্যাটেন্ডেন্সের মার্কস এর জন্য আমার ওইটা কনসিডার করতে হবে। তো যারা একদমই গ্রামে রিমোটে থাকে এবং ইনফরমেশনটা সঠিক হতে হবে, বুঝছো? যে আসলে সে পাচ্ছে না, সে চেষ্টা করছে ক্লাসের জন্য, বাট এটা ইয়ে করতে হবে। কারণ আমরা তো এখনো ফুললি গ্রামে সেই ধরনের ওয়াইফাই সুবিধা, হ্যাঁ, ব্রডব্যান্ডের লাইন দেওয়া সম্ভব হয় নাই, গ্রামে নাই বলা চলে। হ্যাঁ, এই মোবাইলে ডেটা বোর্ডে এটা মানে কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি, আর একটা কস্টের ব্যাপার আছে। সেই জন্য আর কি। তো সিআরদের দায়িত্ব থাকলো যে আলটিমেটলি আসলে তারা চেষ্টা করেছিল। স্যার কস্ট ভ্যালুটা স্যার মানে হচ্ছে এটা স্যার সবার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, মানে মেইনলি এইটাই প্রবলেম যে স্যার অবশ্যই। কস্টেরটা। এটা বড় একটা খরচ, তো এটার জন্য বাজেট দিতে পারে, তো গভর্নমেন্ট দিতে পারে, কারণ এই মানে এত এত জায়গায় সাবসিডি দেওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা তোমার মনের মধ্যে এক ধরনের কিছু প্রশ্ন সেট করতে হবে তোমার মনের মধ্যে, যে এই সাবজেক্টের মাধ্যমে তার মানে আমি কি শিখতে চাচ্ছি। হ্যাঁ, যে ফার্মিং এর ক্ষেত্রেও সোশিওলজি আছে। সোশিওলজি তো অনেক বড় একটা বিষয়, এটা ফার্মিং এর সাথে কিভাবে ইন্টিগ্রেট হয়। তারপরে আবার হচ্ছে রুরাল লাইফ, হ্যাঁ, গ্রামীণ জীবনের সাথে কিভাবে এটা ইনকর্পোরেট করা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো নিজেদের মনের মধ্যে এই প্রশ্নগুলো যখন তুমি নিজে নিজেকেই করবা, তখন তুমি সেই প্রশ্নগুলো আনসার খোঁজার জন্য তুমি নিজেই তখন তোমার গ্রামে চলে যেতে হবে, যে গ্রামের সমাজ ব্যবস্থা কি, গ্রামের ফার্মিং সিস্টেম কি, সেখানে কি প্রবলেম, আলটিমেটলি আমাদের যে ফার্মার্সরা আছে তাদের কি প্রবলেম। হ্যাঁ, এই সাবজেক্টের আমি মনে করি একটা বড় পারপাস হচ্ছে যে গ্রামের ফার্মার্সদের জীবনযাত্রা, হ্যাঁ, মান উন্নয়নের লক্ষ্যে, হ্যাঁ, শিক্ষা গবেষণার যে আমাদের যে আমরা যা শিখবো টেকনিক্যাল নলেজ, হ্যাঁ, সেটা সেখানে যদি ফার্মিং এর ক্ষেত্রে ফার্মারদের জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারি, হ্যাঁ, পজিটিভলি, তাহলে মনে হয় এই সাবজেক্টের একটা ইম্পর্টেন্স থাকে। কারণ আমরা যদি আলটিমেটলি দেখি, এখন দেখো এই যে শীতকাল না, প্রচুর সবজি পাওয়া যাচ্ছে না? এই সবজিগুলো মানে
এখন একটু সাপ্লাই বাড়ছে এই জন্য দামটা কম, বাট যখন বর্ষা সিজন ছিল তখনও আমাদের যে সবজির ক্রাইসিসে ছিলাম, হ্যাঁ, তখন যদি এই আমাদের এই যে বর্তমানে যে সবজিগুলো হচ্ছে এগুলো যদি আমাদের স্টোরেজের ব্যবস্থা থাকতো, হ্যাঁ, কোল্ড স্টোরেজের মাধ্যমে যদি আমরা প্রিজার্ভ করতে পারতাম, তাহলে কিন্তু একটা বড় ধরনের সাপ্লাইয়ের ব্যবস্থা করে যেত। যখন এটা প্রচুর পরিমাণে দাম থাকে, হ্যাঁ, যখন বর্ষাকালে সবজি উৎপন্ন করা যায় না, প্রচুর বর্ষা থাকে, এইবার সেটাই হয়েছিল, প্রচুর বন্যা হয়েছে 4 টাইমস। সুতরাং এই যে এখন যে সবজিগুলো, অনেক সবজি নষ্ট হবে, বিশেষ করে টমেটো আর হচ্ছে আলু, হ্যাঁ। আহ, এই বিষয়টার জন্য বাংলাদেশে অবকাঠামোগত অনুন্নয়নের জন্য এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারি না। শুধু আমরা পেপারে দেখি বা খবরে শুনি যে এগুলো হচ্ছে, টমেটো রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, আলু নষ্ট হচ্ছে, আলুর দাম পাওয়া যাচ্ছে না, লেবার ইনভেস্ট করলে লেবারের খরচ উঠে আসে না, তারপর ফসল মাঠেই নষ্ট হয়। হ্যাঁ, এই বিষয়গুলো অনেক ঘটে বাংলাদেশে। আর এটার জন্য মানে পার্মানেন্ট কিছু সলিউশন দরকার। আর পার্মানেন্ট সলিউশনের প্রশ্নটা আসবে তখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যদি আসে, হ্যাঁ, টেকসই উন্নয়ন যেটাকে বলে। সুতরাং ওই কনটেক্সটে তোমাদের চিন্তা করতে হবে। তোমরা যখন এখান থেকে গ্রাজুয়েশন করে ফিল্ড লেভেলে কাজ করবে, হ্যাঁ, বা পলিসি মেকিং এ কাজ করবে, গভর্নমেন্টের বড় এজেন্ট হিসেবে কাজ করবে, ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করবে, তখন কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। কারণ এই জন্য এই সাবজেক্টটা তোমাদের টেকনিক্যাল সাবজেক্টের পাশাপাশি যে বায়োলজিক্যাল সায়েন্স তোমরা যে অন্য সাবজেক্ট গুলো পড়বা, আর পাশাপাশি সোশ্যাল সায়েন্সের এই সাবজেক্টটা রাখা হয়েছে। হ্যাঁ, দেখো অবজেক্টিভের মধ্যে প্রথমে আসছে যে প্রোভাইড নলেজ অন ভেরিয়াস ফিচার অফ দ্য সোসাইটি, কালচার এন্ড সোশ্যাল ইনস্টিটিউশন ইন অ্যাগ্রারিয়ান সেটিংস। হ্যাঁ, এই সাবজেক্টের সিলেবাসের অবজেক্টিভের মধ্যে এটা প্রথমেই আছে, বুঝছো, যে তোমাকে বিভিন্ন সমাজ ব্যবস্থার চিত্র, চরিত্র, হ্যাঁ, সংস্কৃতি, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমাকে একটা ধারণা দিবে, হ্যাঁ, নলেজ দিবে। তারপরে ডেসক্রাইব দ্য ইমপ্লিকেশন অফ রুরাল সোশ্যাল স্ট্রাটিফিকেশন। হ্যাঁ, এই সাবজেক্টের মাধ্যমে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের ক্লাস আছে, স্ট্রাকচার আছে, স্ট্রাটা আছে, হ্যাঁ, বিভিন্ন স্তরবিন্যাস আছে আমাদের সমাজে, তাই না? ধনী গরিব, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক বলা হয়, ধনী কৃষক, হ্যাঁ, অনেক ল্যান্ডলর্ড বলা হয়, ঠিক আছে, ব্যবসায়ী আছে, মুদির দোকানদার আছে, বিজনেসম্যান আছে, তারপরে হোলসেলার আছে, রিটেলার আছে, বিভিন্ন প্রফেশনাল লোকজন আছে, টিচার্স আছে সমাজে। মানে একটা রুরাল এরিয়াতে তুমি যে প্রফেশনের লোকজন বসবাস করে, তাদের মধ্যে যে একটা রিলেশনশিপ থাকে, হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের মাধ্যমে, ক্লাস স্ট্রাটিফিকেশনের মাধ্যমে, সেই রিলেশনশিপ গুলো আমাদেরকে বুঝতে হবে এই সাবজেক্টের মাধ্যমে। তারপরে সোশ্যাল ইনইকুয়ালিটি, সমাজে যে আহ, অস এই স্যার কারা যেন স্লাইড চাচ্ছ, এটা এটা হচ্ছে সিলেবাস নিয়ে কথা বলতেছি, স্লাইড শেয়ারিং আমি পরে যাব, ঠিক আছে? আমি জি সিলেবাসের স্যার। অবজেক্টিভ এটা বলতেছি তোমাদের। তারপরে সিলেবাস স্যার সবাই স্যার দিয়ে দিছে, আমরা 4 জন সিআরই স্যার দিয়ে দিছি, এখন গ্রুপে স্যার ওরা যদি না দেখে। আমি সিলেবাস নিয়ে এখন কথা বলতেছি এই জন্যই, কারণ সিলেবাসের একটু আলোচনা না করলে ওখানে সরাসরি যাওয়া যাবে না। জি স্যার। হ্যাঁ, সামাজিক অসমতা যেটা আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করা যাবে এই এই সাবজেক্টের মাধ্যমে। তারপরে হচ্ছে রুরাল পাওয়ার স্ট্রাকচার, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, রুরাল পাওয়ার স্ট্রাকচার, বুঝছো? পাওয়ার স্ট্রাকচার, দেখো পাওয়ারের শক্তির একটা স্ট্রাকচার, এই শক্তিটা কোনটা, হ্যাঁ, এটা তোমাদের ক্লাসে আলোচনা হবে, অন্য টিচার হয়তো বা নেবে। আমি দুটো বিভিন্ন সময় বিভিন্ন ফর্ম পূরণ করি বিভিন্ন জায়গায়, বা যখন আমরা গ্রামে সার্ভে হয় তখনও দেখি যে এই জেন্ডার কথাটা লেখা থাকে, হ্যাঁ, পরে মেল ফিমেল দেওয়া থাকে, এটা কিন্তু আসলে ঠিক না। এখানে ওইখানে হবে সেক্স, SEX, তারপর এখানে মেল ফিমেল আসবে, এরকম বিষয়টা আসবে। কিন্তু সোশিওলজিতে জেন্ডার এভাবে ট্রিট করা হয়, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে এখনো বাংলাদেশের যেহেতু জেন্ডার বলতে মেল ফিমেলে বুঝায়, বেশিরভাগ লোকজন সেটাই বুঝে থাকে, কিন্তু তোমরা যখন সোশিওলজিতে স্টাডি করবা, হ্যাঁ, তখন কিন্তু এই জেন্ডার বলতে আমি তোমাদেরকে যখন ওই ক্লাসে ইয়া করবো তখন এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো, আলটিমেটলি জেন্ডারটা কি। তারপরে ফ্যামিলিয়ারাইজ স্টুডেন্টস উইথ সোশ্যাল রিসার্চ প্রসেস, তোমাদের একটা রিসার্চের চ্যাপ্টারও আছে এখানে, এটাও তোমাদেরকে স্টাডি করানো হবে। এই বিষয়গুলো এই সাবজেক্টের পারপাস আর কি।
আচ্ছা, তাহলে আমি এখন ফুল প্রসিড স্ক্রিন হই। তোমাদেরকে শুভেচ্ছা। যদিও গতকাল আমি ফর্মালি ক্লাস শুরু করেছিলাম, বাট সেটা হচ্ছে মানে আমি পার্সোনাল আইডি দিয়ে ইয়া করেছিলাম, আমি বুঝতে পারি নাই যে তোমাদের স্টুডেন্ট এতগুলো হবে এবং সেটা ইয়া করবেন আর কি। হ্যাঁ, সেই জন্য সবাইকে শুভেচ্ছা জানানো হয় নাই। হ্যাঁ, আমি আমার ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছরটা যেন সবার জন্য ভালো হয়, সেটা শুভকামনা থাকলো। হ্যাঁ, কারণ গত বছর 2020 সাল আমাদের অনেক মানে উত্থান পতনের মাধ্যমে দিয়েছে সারা পৃথিবীতে। আহ, আমার পরিচয়টা এখানে তোমরা একটু দেখে নাও। আমি রুরাল সোশিয়োলজি ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর শাহজাহান কবির। আর আমার হচ্ছে আমার ক্লাস নেওয়ার আমার কিছু নিজস্ব টেকনিক ছিল, যেটা এই তোমাদের ভার্চুয়ালি ক্লাস নেওয়ার জন্য হয়তো বা আমি মিস করতেছি, তোমরাও মিস করতেছো। আমি ক্লাসে মানে শুধু আমি নিজে এসে লেকচার দিতাম এরকম বিষয়টা না। হ্যাঁ, আমার প্রতিটা ক্লাস ছিল মানে খুব কনস্ট্রাকটিভ। সেখানে আমি 5 মিনিট কথা বললে ছাত্রদের কাছ থেকে আমি 10 মিনিট ফিডব্যাক নিতাম। হ্যাঁ, সেখানে বিভিন্ন গ্রুপের মাধ্যমে রুমের মধ্যেই আমি পার্টিসিপেটরি ওয়েতে ক্লাস নিতাম, যেটাকে বলা হয় স্টুডেন্ট সেন্ট্রাল লার্নিং। আচ্ছা, আমি যেমন ওয়ান সাইডেড আমি এখানে ডেলিভারি দিচ্ছি না, তোমাদের সাথে কথা বলতেছি, এরকম বিষয়টা তখন থাকতো না। তোমাদেরকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তোমাদেরকে গ্রুপ ওয়াইজ আমি কাজ দিয়ে দিতাম, তোমরা নিজেরা ডিসকাশন করতে, সেখানে আমি ফেসিলিটেট করতাম। কিন্তু এই ভার্চুয়ালি ক্লাসের জন্য সেটা হচ্ছে না, এবং সেটা অনেক ইফেক্টিভ ছিল, যেটাকে বলে স্টুডেন্ট সেন্ট্রাল লার্নিং। এটা হচ্ছে আজ থেকে 30 বছর আগে ইউরোপে কিন্তু এভাবে ক্লাস নেয়। আমরা কিন্তু ট্রেডিশনালি এখনো টিচাররা ক্লাসে গিয়ে শুধু লেকচার দিয়ে চলে আসতেছি, এরকম ব্যাপারটা না। ইউরোপে আমেরিকাতে স্টুডেন্ট সেন্ট্রাল লার্নিং এই ক্লাস হয়, যেখানে ছাত্ররা নিজেরা ইন্টারেক্ট করে, তারা প্রবলেম আইডেন্টিফাই করে, তারপরে টিচারকে জিজ্ঞেস করে যে এটা আমি বুঝতেছি না, এটা কিভাবে করলে ভালো হয়। হ্যাঁ, তারা ছাত্ররা তাদের তাদের ডিমান্ডটা তারা বুঝে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমরা যেহেতু এগ্রিকালচারাল পিওর এগ্রিকালচার স্টাডি করতেছো, তাই না? সেখানে তোমরা যখন তোমাদেরকে এই সাবজেক্টটা অফার করা হচ্ছে, ওই যে যেটা প্রথমেই বললাম, যে তখন তোমরা তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন কাজ করছে যে আমরা কি তাহলে এই সাবজেক্ট পড়ে আমরা কি করব তাহলে। তখন যে প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে আসবে, তখন তোমরা সেগুলো নোট করে দেন তোমরা নিজেরা আলোচনা করতে, তখন টিচাররা তোমাদেরকে সেখানে ফেসিলিটেট করতো। হ্যাঁ, সেটা বেশি ইফেক্টিভ হতো এবং তোমাদের মুখস্থ করারও প্রয়োজন হতো না তখন। তখন দেখতে যে পরীক্ষার মধ্যে এরকম কোনো প্রশ্ন আসলে তোমরা নিজেরাই লিখে ক্লাসেই তোমাদের পড়াটা হয়ে যেত। এটা ছিল আমার ক্লাস নেওয়ার টেকনিক্স। হ্যাঁ, আলটিমেটলি কিছু করার নেই, যেহেতু আমাদের এখনো ইউনিভার্সিটি খুলছে না। হ্যাঁ, আমাদেরকে এভাবেই প্রস্তুত হতে হবে এবং এটা ধরেই এগোতে হবে আর কি। তোমাদের এই চ্যাপ্টারের আউটলাইনটা এখানে আছে, এখানে আমরা শিখতে পারবো যে সোসাইটি অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, সোশিয়োলজি ডেফিনেশন, রুরাল সোশিয়োলজি কি, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রুরাল সোশিয়োলজি, তারপরে এইম অফ দ্য স্টাডি অফ রুরাল সোশিয়োলজি, ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ দ্য রুরাল সোশিয়োলজি, হ্যাঁ, স্কোপ অফ রুরাল সোশিয়োলজি, rules of the rural sociologist in agricultural and rural development. এইগুলো হচ্ছে মানে বেসিক কিছু কন্টেন্ট। হ্যাঁ, এই চ্যাপ্টারে গতকাল আমি ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, যারা আনসারটা দিয়েছো তাদের মধ্যে থেকে, না আজকে যারা নতুন আছো আর কি, তাদের মধ্যে থেকে আমি এক মিনিট একটু শুনতে চাই। হ্যাঁ, বলো তো যে সমাজ বলতে তোমরা কি বুঝো, সোসাইটি বলতে কি বুঝো? স্যার, সমাজ বলতে বোঝায় কয়েকটা সম্প্রদায়ের সমষ্টি এবং তাদের আওতাভুক্ত কর্মকাণ্ড এরকম। সম্প্রদায়ের সমষ্টি এবং তাদের কর্মকাণ্ড। তাদের অ্যাক্টিভিটিস গুলো। হ্যাঁ, আর সমাজ হলো রীতিনীতি মেনে চলে এরকম এক, মানে সমাজ বলতে গেলে মানে রীতিনীতি যেভাবে মেনে চলে মানুষজন, সেটা হলো সমাজ। মানে কয়েকটা সম্প্রদায় একসাথে মিলে যে সমাজের যে আমাদের কালচার গুলা আছে সেগুলোকে মেনে চলে, ওইটা সম্পূর্ণটা মিলে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। ব্যবস্থাতে চলে গেছো, গড়ে উঠে এরকম। হ্যাঁ, আমি একটু মানে জিনিসটা একটা মিনিং জানতে চাচ্ছি যে আসলে সমাজ এইটা। সমাজ হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান যেখানে স্যার মানুষ বাস করে
তারপরে রীতিনীতি সৃষ্টি করা যায়, অন্য মানুষ মেনে চলা যায়, এবং মানুষের যেগুলো ভালো কাজে সব স্যার সমাজ হচ্ছে স্যার একটা স্যার মানে যেখানে মানুষজন একটা সম্পর্ক বা সুন্দর একটা সম্পর্কের ভিত্তিতে বসবাস করে। হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটু যেখানে বলো, থাকি এটার ওই সাথে আরেকটু সমাজ। এড করো। হ্যাঁ, কাছাকাছি হচ্ছে, ভালো। এখানে হচ্ছে মানে স্যার গোষ্ঠী বা বন্ধুত্ব পরিবারের অথবা স্যার মানে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে অথবা স্যার কি বলে স্যার সমাজ এটা হচ্ছে হচ্ছে কতগুলো পরিবারের সমষ্টি। কিছু পরিবার বা হচ্ছে কিছু গোষ্ঠীর সমষ্টি, এবং তাদের মাঝখানের যে ইন্টারাকশন গুলা এগুলার যে এগুলাই হচ্ছে এগুলা সমষ্টি হচ্ছে আসলে সমাজ। আচ্ছা, সমাজ কি চোখে দেখা যায়? না স্যার। আহ, তোমরা মানে অনেকগুলো বিষয় চলে আসছে, শুধু জি যদি স্যার দেখা যায় স্যার, কারণ স্যার সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান তো আছে, হ্যাঁ বলো তো স্যার কিরকম। স্যার হ্যাঁ দেখা যায় না। যেমন স্যার শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে সামাজিক স্যার ন্যাচারাল উপাদানগুলো ক্লাব, আছে। যেমন সমাজ হলো এমন একটা ডিবেট ক্লাব, প্রতিষ্ঠান যারা একে অপরের উপর সাহায্য হচ্ছে সহযোগিতার মাধ্যমে জিমনেশিয়াম। বেঁচে থাকে। হ্যাঁ, সমাজের কিছু অংশ দৃশ্যমান এবং কিছু কিছু অংশ অদৃশ্যমান। দৃশ্যমান গুলো একটু দেখাও তো আমাকে, স্যার কিভাবে কিভাবে দৃশ্যমান বলতে স্যার সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্যার আমাদের স্যার সমাজের যে বৈশিষ্ট্যগুলো বা আমাদের এইগুলো ফুটে ওঠে। হ্যাঁ আর সমাজ হলো এমন একটা প্রতিষ্ঠান যারা একে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ, হচ্ছে। আরো আরো প্রসিড করো, আর আমি আলটিমেটলি আরেকটা ওয়ার্ড শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, এই বলো। মানুষ সমাজকে ছাড়া সমাজ বাঁচতে হলো পারবে না। এমন একটি প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্য স্যার সমাজ এখানে হলো সোশিয়াল একদল রিলেশনশিপ মানুষ থাকবে। যখন মানে একটা উদ্দেশ্য সাধনের জন্য একতাবদ্ধ হয়ে জনসমষ্টি গড়ে তোলে, সেটা হলো সমাজ। মানে কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য। স্যার হ্যাঁ বলো, আরো বড়, আরো স্যার যতটুকু- সমাজ বলতে মূলত এমন একটা ব্যবস্থাকে বোঝাচ্ছে যেখানে একাধিক চরিত্র কিছু নিয়ম কানুন নিজেরাই প্রতিষ্ঠা করে আর একটা বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে। হুম হুম হুম, ভেরি নাইস, খুবই খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, গুড। হুম, good. আরো আরো বলো। এই তো হচ্ছে, তোমরা অনেক কিছু জানো, বুঝছো, নিয়ে যায় মানে তাদের লাইফকে সার্ভাইভ করার জন্য, সাস্টেইন করার জন্য। হ্যাঁ, আলটিমেট একটা গোল থাকে। হ্যাঁ, এটাই আসলে সমাজ। হ্যাঁ, আর যিনি কি বলতে চাইলে এখন বলো, শেয়ার করো। সবার মধ্যে একটা কানেক্টিভ ওয়ে থাকে। এটাই সমাজ। আর প্র্যাকটিক্যালি আসলে সমাজকে কিন্তু চোখে দেখা যায় না, এটা হচ্ছে একটা বিমূর্ত কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এটা তোমাদের মনে রাখতে হবে। সমাজকে কিন্তু তুমি তোমার নিজের চোখে দেখতে পাচ্ছ না, হাত দিয়েও ধরা যায় না, বাট সমাজের যে রুলস, নিয়ম কানুন, রীতিনীতি, এটা রিয়েলাইজেশনের বিষয়। হ্যাঁ, এটা না বুঝলে কিন্তু সমাজ বিজ্ঞান বুঝবা না, এই সাবজেক্টও বুঝবা না, কারণ এটা এখানে বিষয়টা এখানেই। হ্যাঁ, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, ফিজিক্যাল যেটা বললা যে স্কুল কলেজ পরিবার, হ্যাঁ পরিবারে কি থাকে, বাড়ি ঘর আছে, এগুলো তো ম্যাটেরিয়ালস থিংস। হ্যাঁ, বাট পরিবারটাই কি চিন্তা করো, পরিবার কি তুমি চোখে দেখতে পারো? পরিবারের কনসেপ্টটা তোমার ভিতর ধারণ করতে হয় যে আমি পরিবারে বসবাস করতেছি, আমার এখানে বাবা মা, ভাই বোন আছে, ফ্যামিলির লোকজন আছে, তাদের সাথে আমার একটা ইন্টারাকশন আছে, আমার কিছু দায়িত্ববোধ আছে, বাবার একটা দায়িত্ব আছে, মায়ের একটা, ভাই বোনের একে অপরের সাথে যে রিলেশনশিপটা, হ্যাঁ এটা তুমি প্র্যাকটিস করো, তোমার মন থেকে এটা ধারণ করো। হ্যাঁ, সেভাবে তুমি বিহেভ করো। হ্যাঁ, এটা হচ্ছে পরিবার। কিন্তু যে পরিবার, তুমি বাড়িঘর দেখতে পাচ্ছ, ইনস্টিটিউশন দেখতে পাচ্ছ, স্কুল কলেজ জিমনেসিয়াম, কি কি বললা, হ্যাঁ এভরিথিং, এগুলো হচ্ছে ফিজিক্যাল বিষয়। হ্যাঁ, এই ফিজিক্যাল বিষয়ের সাথে সমাজের সম্পর্ক আছে, সেগুলো কিন্তু সমাজ না। হ্যাঁ, সেগুলো সমাজ চালানোর জন্য যে উপাদান। হ্যাঁ হ্যাঁ, সামাজিক প্রতিষ্ঠান। হ্যাঁ, সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে তোমার এই যে ফ্যামিলি, ম্যারেজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনফরমাল ফর্মাল প্রতিষ্ঠান আছে, যেমন লোকাল গভর্নমেন্টের যে বিষয়টা আছে, গভর্নমেন্ট যেটা সরাসরি ইলেকশন করে, এটা ফর্মাল বডি। হ্যাঁ, এটা সামাজিক প্রতিষ্ঠান। আবার আর সমাজের ইনফরমাল প্রতিষ্ঠান, যেটা আমি বললাম না যে মাতব্বর শ্রেণী সমাজে কিছু লোক আছে, সমাজের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে না, এগুলো হচ্ছে ইনফরমাল ইনস্টিটিউশন। হ্যাঁ, সামাজিক প্রতিষ্ঠান এগুলোকে বলে, বিভিন্ন প্রথা পদ্ধতি, বিভিন্ন কুসংস্কার আছে। হ্যাঁ, সমাজে এগুলো হচ্ছে তোমার প্রতিষ্ঠান সমাজের।
এভাবে সমাজকে চিন্তা করতে হবে, এটা তোমাদের স্টাডি করতে হবে। সোশিওলজির বিভিন্ন বই আছে, আমার মনে হয় কিছু বই তোমাদের থাকা উচিত, যেমন ইন্ডিয়ান রাইটারের একটা বই আছে শঙ্কর রাও, হ্যাঁ, CN শঙ্কর রাও, হ্যাঁ, এটা এটা বইটার নাম হচ্ছে সোশিওলজি প্রাইমারি প্রিন্সিপলস। হ্যাঁ, এই বইটা অন্তত তোমরা ঢাকা, হ্যাঁ, তোমাদের কারো কালেকশনে আছে এটা? দেখো অনলাইনে যদি পাওয়া যায়, যদি ডাউনলোড দেওয়া যায়, দেখো চেষ্টা করে। তো শঙ্কর রায়ের বই, হ্যাঁ, শঙ্কর রাও, CN শঙ্কর রাও। নামটা আরেকবার একটু বলুন। এটা ইয়াতে আছে, আমি যে এই তোমাদের এই স্লাইডে আছে, তখন দেখতে পারবা। আমি শুধু এক্সাম্পল হিসেবে বললাম এখন। এটা দেখবা নীলক্ষেতে পাওয়া যায়। এটা অন্তত তোমাদের কাছে রাখো আর কি, কাজে দিবে আর কি। আচ্ছা, তাহলে সমাজ নিয়ে আমরা জানতে পারলাম। হ্যাঁ, এখন তোমরা যে আমাদের বই প্লাস নেটে দেখবা যে সমাজের বিভিন্ন ইয়া আছে। হ্যাঁ, সমাজের উৎপত্তিটাই কিন্তু যে ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, সোসিয়াস থেকে। এটার মিনিংটাই কিন্তু এরকম যে ফ্রেন্ডশিপ, কম্পেনিয়নশিপ, হ্যাঁ, এই ধরনের। হ্যাঁ, এখানে বলছে সোসাইটি ইজ দ্য কমপ্লেক্স অফ অর্গানাইজড অ্যাসোসিয়েশন এন্ড ইনস্টিটিউশন বলা হয়েছে। হ্যাঁ, এই যে কেউ কেউ এভাবে ডিভিশন, যে একটা সমাজ হচ্ছে একটা কমপ্লেক্স অর্গানাইজড অ্যাসোসিয়েশন, বুঝছো? বিভিন্ন অ্যাসোসিয়েশনের একটা কম্বিনেশন এবং কিছু প্রাতিষ্ঠানিক রুলস থাকে, এর মাধ্যমে এটাকে সমাজ বলা হয়। তারপরে সোসাইটি ইজ দ্য ইউনিয়ন ইটসেলফ, দ্য অর্গানাইজেশন, দ্য সাম অফ ফর্মাল রিলেশন ইন হুইচ অ্যাসোসিয়েটিং ইন্ডিভিজুয়াল বাউন্ড টুগেদার। যেটা আলোচনার মধ্যে চলে আসছে, আমি এক্সপ্লেন করেছি অলরেডি, যে এটা আসলে সমাজ নিজে একটা প্রতিষ্ঠান, এবং এটা বিভিন্ন ফর্মাল ইনফর্মাল রিলেশনশিপের মাধ্যমে মানে মানুষকে একত্রিত করে, হ্যাঁ, একসাথে বসবাস করার জন্য উপযোগী একটা পরিবেশ তৈরি করে, এবং মানুষই সেটা তৈরি করে কন্ডিশনাল। দেখো এখন আমাদের একটা সময় ছিল যে যখন বার্টার সিস্টেম ছিল, মানুষের দান হইতো, একজন দান দিয়ে আরেকজনের পুকুরের মাছ নিত, ঠিক আছে না, প্রয়োজনীয় জিনিস চেঞ্জ করতো বার্টার সিস্টেমে। তো ওইটা ডেভেলপমেন্ট হতে হতে দেখো টাকার আবিষ্কার হয়ে গেল। হ্যাঁ, টাকা বা কয়েন, এই ধরনের মুদ্রা আবিষ্কার হইলো। এখন দেখো সেগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এখন কার্ডের মাধ্যমে পে করা হচ্ছে। তোমার ডিজিটাল সিস্টেমে সবকিছু, টাকা পয়সা তোমার অনলাইনেই থাকবে, তোমার ক্যাশ টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসবা। হ্যাঁ, এভাবে চলে আসছে। এখন পরবর্তীতে আরো কোন ধাপে যাবে এই সিস্টেমটা, হ্যাঁ, এটা বলাই ভালো, বাট এটা সাথে রিলেশন আছে। হ্যাঁ, এটা সামাজিক সম্পর্কের ডেও বলা হয় সমাজকে। হ্যাঁ, তো সমাজের কিছু ক্যারেক্টার, মানে কিছু ফিচার আছে, এগুলো একটু বলা উচিত। যেমন সমাজ, মানুষ ছাড়া সমাজ গঠন করা যাবে না। হ্যাঁ, এখানে মানুষ লাগবে, এবং মানুষের মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া, ইন্টারাকশন থাকতে হবে, সচেতনতা, হ্যাঁ, একজন আরেকজনের সাথে যে আর এর আন্ডারস্ট্যান্ডিং, আগের স্লাইডটা একটু দেখাবেন? এগুলো তোমরা এতে শঙ্কর রায়ের বইয়ে পাবে, বুঝছো? আর আমি তোমাদের এটা দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের সিয়ারদেরকে দিয়ে দিব, সিয়াররা তোমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, ফর্মাল রিলেশন আর ইনফর্মাল রিলেশন এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স বলবেন? হ্যাঁ, দাঁড়াও আমি বলছি। আমি ক্লাসে আছি এখন। হ্যাঁ, ফর্মাল রিলেশনটা হচ্ছে যখন প্রাতিষ্ঠানিক ওয়েতে, বুঝছো, প্রাতিষ্ঠানিক ওয়েতে, যেমন বাংলাদেশের কনস্টিটিউশন, এটা ফর্মাল ইনস্টিটিউশন, ঠিক আছে? আরো ক্ষুদ্রভাবে বলি, গ্রামের যে লোকাল কাউন্সিল আছে না, আমাদের ইউনিয়ন পরিষদ আছে না, ইউনিয়ন পরিষদের অর্ডিন্যান্স, ইউনিয়ন পরিষদের নিয়ম কানুন, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ কিভাবে গঠন হয়েছে, এখানে সিলেক্টেড বডি থাকবে, হ্যাঁ, ইলেক্টেড বডি থাকবে, এখানে নির্বাচন হবে, তারা জনপ্রতিনিধি হবে, এগুলোর অধ্যাদেশের মাধ্যমে অনেক নিয়ম কানুন করা আছে গ্রামে, বুঝছো? এটাকে বলে ফর্মাল। আর এছাড়াও গ্রামে দেখবা বিভিন্ন পাড়া মহল্লায়, হ্যাঁ, বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের নিয়ম কানুন প্র্যাকটিস হয়, ঠিক আছে? যেমন দুর্রা মারার ঘটনা, জানো? দুর্রা বুঝো, যে সমাজে বড় কোনো ধরনের অশালীন কোনো কাজ করলে, হ্যাঁ, গ্রামের কিছু লোকজন সালিশের মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন নিয়মের মাধ্যমে শাস্তি দেয়। হ্যাঁ, যেটা সরকারের, মানে বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশের কথাই বলি, আইনগত কোনো তাদের পারমিশন দেওয়া নেই, ঠিক আছে? এটাকে বলে ইনফরমাল। হ্যাঁ, এই যে জি স্যার, চকিদার দিয়ে পিটায়। সেটাই না, সে চোখদার দিয়ে পিটাবে তো মানে চেয়ারম্যান, বাট এছাড়াও গ্রামের আরেকটা শ্রেণী আছে, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে স্যার বিচার। এক কথায় গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে ইনফরমাল, ঠিক আছে? ওইটা ফর্মাল না।
গ্রাম পঞ্চায়েত যেটা আছে এই পঞ্চায়েত শব্দটা ইউজ হয় পশ্চিম বাংলায় বেশি, হ্যাঁ। আর আমাদের দেশে সালিশ, গ্রাম্য সালিশ বলা হয়, তাই না? স্যার মাতব্বর, স্যার গ্রামের Yes, মাতব্বর। sir. গ্রাম্য সালিশ এটা কিন্তু ইনফর্মাল হলেও এটার পাওয়ার অনেক ক্ষেত্রে কিন্তু ফর্মাল যেটা আছে আমি বলতেছি এটার চেয়ে অনেক বেশি। এটা বিলিভ করো তো, তাই না? এটা অনেক জি বেশি। স্যার। এটা অনেক বেশি, কারণ এটার যে ইম্পর্টেন্স, এটার যে সেন্সিটিভিটি, এটা অনেক মানে ফর্মালের চেয়ে অনেক বেশি। এখানে অনেক পলিটিক্স জড়িত থাকে, হ্যাঁ। সেই জন্য এটা হচ্ছে ইনফর্মাল। স্যার কিন্তু তারা বেশিরভাগ সময় স্যার বিচার করে স্যার হচ্ছে আপনার অন্যায় ভাবে, বুঝলেন? সেই জন্যই তো বললাম এখানে একটা রিলেশনশিপ আছে। মনে করো ওই সালিশে গ্রামের চেয়ারম্যান বা বড় শ্রেণীর মাতব্বরের ছেলেই ধরো বড় ধরনের অপরাধ করলো গরিব একটা ফ্যামিলির মেয়ের সাথে, হ্যাঁ, ঠিক আছে। তখন পারিবারিক ভাবে তো এটা অনেক বড় একটা বিষয়, হ্যাঁ। তখন দেখবা যে বিচারটা কার পক্ষে যাবে, যে যার হাতে পাওয়ার আছে, হ্যাঁ, যার হাতে পাওয়ার আছে তার ফেভারে যাবে বিচারটা, হ্যাঁ। আর যে ভুক্তভোগী সে কিন্তু সাফারার হবে, তাকে কিন্তু মানে একঘরে করা হবে, তা না হলে এলাকা ছাড়া করতে হবে, সামথিং লাইক দ্যাট, অনেক কিছু মানে শাস্তি দেওয়া হবে, অনেক, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি ইনফর্মাল আইনের মাধ্যমে। সুতরাং এইখানে এই বিষয়টা অ্যাড করার কারণ হচ্ছে যে এটা মানে আমাদের এই যে সমাজকে বোঝার জন্য বড় একটা বিষয়, বুঝছো? সমাজ কতটা সেনসিটিভ এই ক্ষেত্রে। দেখো সমাজ সোশ্যাল পানিশমেন্ট যেটাকে বলা হয়, তাই না, যে একঘরে করে দেওয়া, হ্যাঁ, কোনো কাজের জন্য মানুষের হিউম্যানিটি, যে মানুষের যে রাইটস আছে সেই রাইটস কে খর্ব করে অনেক ক্ষেত্রে এই ইনফর্মাল ইনস্টিটিউশন গুলো অনেক বড় ধরনের অন্যায় করে ফেলে, হ্যাঁ। যেমন গ্রামে মনে করো ডাকাতি হলো, হ্যাঁ, রাতের বেলায় ডাকাতদের ধরে গণপ্রতিনিধি দিয়ে মেরে ফেলে না অনেক সময়, চুরকে ডাকাতকে। জি স্যার। ইয়েস স্যার। পরে দেখো এটা নিয়ে কিন্তু মানে সরকার কোনো মামলা করলে বা মামলা করলেও সেটা কিন্তু পরে আর আসামিদের ধরতে পারে না, বা ধরলেও সেই ধরনের শাস্তি হয় না, সাক্ষী দিতে চায় না কি হয়, যে ওই ইনফর্মালি মানে আইনটা হাতে নেওয়ার জন্য, হ্যাঁ, সেটা পরে আর হয় না, অনেক কিছু হয়, হ্যাঁ, পরে পারে না এটা, হ্যাঁ, এরকম হইতে থাকে আর কি এই বিষয়টা। তোমার সমাজের ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়লে আরো বুঝে যাবে সমাজের যে মানে একজন আরেকজনের উপর ডিপেন্ড করবে, একজন আরেকজনের সাথে যেমন ডিপেন্ড করবে, মানে যে কোনো ভালো জিনিসের প্রতি সমর্থন দিবে, আবার অপছন্দও থাকবে, ঠিক আছে, মানে মতের মিল থাকবে আবার মতানৈক্যও থাকবে, এটাই স্বাভাবিক, তা না হলে সমাজ ব্যবস্থা টিকে থাকবে না। আবার বুঝছো, সমাজে কনফ্লিক্ট থাকবে, কোঅপারেশন থাকবে, হ্যাঁ, যেরকম কনফ্লিক্টও থাকবে, কোঅপারেশন থাকবে, কম্পিটিশনও থাকবে। এই বিষয়টা মনে হয় এই ক্যারেক্টারিস্টিক্সে উঠে নাই, হ্যাঁ, এটা একটু লাইক 3টা সি আর কি, 3 সি সোসাইটি, কনফ্লিক্ট, কোঅপারেশন এন্ড কম্পিটিশন, হ্যাঁ, এটা সমাজের 3টা বিষয় থাকবেই যে কোনো সমাজে। হ্যালো, হ্যাঁ, বলতে চাচ্ছিলা কেউ কিছু বলো। মানে বলতেছিলাম যে প্রত্যেকটা সমাজে তো কিছু রিচুয়াল কনসেপ্ট থাকে, মানে আর কি আধ্যাত্মিক ব্যাপার থাকে, ওইগুলো কি সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, অবশ্যই সমাজের বাইরে না তো। এক্সাম্পল দাও তো, এই রিচুয়াল কোনগুলো, কোন বিষয়গুলো? মানে আমাদের যদি মুসলিম সমাজে ধরি যে বিভিন্ন ধরনের কালচার আছে, ইসলামিক কালচার আছে ওইগুলা, প্লাস হিন্দুদের বিভিন্ন কালচার আছে। মুসলিমটাকে আবার সমাজ হিসেবে তুমি ধরতেছো, হচ্ছে মুসলিম কমিউনিটি বলতে পারো, মুসলিম সম্প্রদায় যেটাকে বলা হয়, হ্যাঁ। অনেক ক্ষেত্রে আমাদের ভাষা নিয়ে আমাদের দেখবা যে অধ্যাপক সলিমুল্লাহ খান, হ্যাঁ, টকশোতে অনেক সুন্দর সুন্দর, উনি বাংলা ভাষা আর বাংলা সাহিত্য নিয়ে, বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বেশি জানে। ওনার লেকচার গুলো শুনলে দেখতে পারবা যে উনি বাংলাদেশের সমাজ নিয়ে কি না জানে, বুঝছো। আমি ওনার লেকচার অনেক শুনি, অধ্যাপক সলিমুল্লাহ খান, হ্যাঁ, এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস এর প্রফেসর। ওনার লেকচার শুনলে তোমাদের শুনতে ইচ্ছা করবে, প্রচুর ইউটিউবে লেকচার আছে ওনার। রিচুয়াল এটা তো মানে এক একটা সোসাইটিতে, এক একটা কমিউনিটিতে বিভিন্ন ধরনের রিচুয়ালস আছে, হ্যাঁ। যেমন যদি ধর্মীয় বেসিসে, হ্যাঁ, ধর্মের উপর বেস করে যদি তুমি রিচুয়ালস গুলো দেখো, এটা যার যার ব্যক্তিগত বিষয়, হ্যাঁ। ধর্মটা তো একান্ত ব্যক্তিগত বিষয়, ধর্মীয় যে রিচুয়ালস গুলো আছে এগুলো একান্তই তাদের ব্যক্তিগত বিষয়, যার যার, ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে বাঙালি কালচার হিসাবে যদি ধরো, কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা মানে হিন্দু মুসলমান ধর্মীয় বিষয় এখানে ইয়া করে না, যেমন পহেলা বৈশাখ, তাই না, এখানে সব বিষয়গুলো বাংলাদেশের একটা বড় কালচারকে এখানে রিপ্রেজেন্ট করা হয়, হ্যাঁ। বাংলাদেশের আমাদের জাতীয় দিবস গুলো আছে, হ্যাঁ, যেমন স্বাধীনতা দিবস, আমাদের ভিক্টোরি ডে আছে, হ্যাঁ, 16 ডিসেম্বর,
21শে ফেব্রুয়ারি, এই বিষয় এই দিনগুলোর সাথে আবার ধর্মের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বাংলাদেশ সবাই মিলে স্বাধীন করেছিল এই বিষয়টা। আর ধর্মের বিষয়টা তো এটা স্পিরিচুয়াল বিষয়, আধ্যাত্মিক বিষয়, এটা হচ্ছে ডিভাইন একটা রিলেশনশিপ উইথ গড। হ্যাঁ, আল্লাহর সাথে মানুষের ব্যক্তিগত বিষয়ের সম্পর্ক। ধর্মীয় যে রিচুয়ালস গুলো আছে এগুলো মানে গড গিফটেড আছে, মানুষের বানানো আছে বিভিন্ন ধর্মে। হ্যাঁ, এগুলো যার যার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, এগুলো সমাজেরই উপাদান, যার যার সমাজের উপাদান বা কমিউনিটির উপাদান। সমাজের যে স্যার মেইন বৈশিষ্ট্যগুলো আছে বা মেইন ক্যারেক্টারিস্টিক গুলো আছে, ওইগুলোর মধ্যে কি রিচুয়াল কনসেপ্টটা অন্তর্ভুক্ত হবে? না, এখানে আমি যে ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে এগুলো সব ইউনিভার্সাল। হ্যাঁ, তোমরা আরো সার্বজনীন আর কি। বৈশিষ্ট্য যদি বের করতে পারো, যেটা লজিক থাকতে হবে আর কি। হ্যাঁ, সমাজে রিচুয়ালস থাকবে, এটা প্রত্যেক সমাজের, এটা ইউনিভার্সাল বৈশিষ্ট্য হতে পারে। তাহলে যে স্যার কালচারাল ভেরিয়েশন, এটা তো অন্তর্ভুক্ত হতে পারে। কালচারাল ভেরিয়েশন, তোমাদের কালচার চ্যাপ্টার আছে না, কালচার ইন সোসাইটি, তখন বলবে। হ্যাঁ, কালচারাল ভেরিয়েশন তো থাকবেই প্রত্যেক সমাজে। এবং বাংলাদেশে দেখো এক একটা এলাকা থেকে আরেকটা এলাকার কালচার ডিফারেন্স আছে। হ্যাঁ, বিয়ে শাদীর ক্ষেত্রে আছে, খাবার দাবারের ক্ষেত্রে আছে। কোনো এলাকায় মরিচ বেশি খায়, কোনো এলাকায় মরিচ কম খায়। হ্যাঁ, এক এক এলাকার রান্নার, চিটাগাঙে হচ্ছে কালো বুনা। হ্যাঁ, তারপরে আর কোন কোন জায়গায় কি কি স্পেশাল খাবার আছে। হ্যাঁ, সিলেটে এক ধরনের খাবার, ময়মনসিং এর লোকজনের বাসা এক ধরনের, তারপরে হচ্ছে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ ওই অঞ্চলের লোকজনের কথার ভঙ্গি অনেকটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে মিল আছে না? নর্থ বেঙ্গল আমাদের শুদ্ধ ভাষা স্যার, আমাদের শুদ্ধ ভাষা। হ্যাঁ, সেটা প্র্যাকটিস করার চেষ্টা জি করা। স্যার। বাট আমি ভাষা নিয়ে কোনো কিছু বলতে চাই না, কারণ আমরা এই ভাষার জন্য বুঝছো শহীদ হয়েছে 1952 সালে, তাই না? ভাষা মায়ের ভাষা, আমাদের বড় ভাষা। বাট যেটা সেটা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কে তোমার রেসপেক্ট করতে হবে প্রত্যেক এলাকার। হ্যাঁ, এটা কোনো ইয়া নেই। তোমার এটা নিয়ে দেখবা যে নাটক আছে বিভিন্ন, মোশাররফ করিমের নাটক আছে দেখবা। হ্যাঁ, বরিশালের ভাষা নিয়ে আছে বিভিন্ন অঞ্চলের, সেখানে মানে দেখলে ইনফরমেশন গুলো চলে আসে। আসলে এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। হ্যাঁ, নিজের ভাষার প্রতি সম্মান করতে হবে সবাইকে। হ্যাঁ, আর বাংলা ভাষাকে তো ইউনেস্কো দেখো না মর্যাদা দিয়েছে না, যেটা আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। সুতরাং আমরা আমাদের ভাষাকে নিয়ে খুব গর্বিত, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একজন কে জানি বলতে চাচ্ছিল, এখন কিছু বলো। স্যার বলছি স্যার, একজন মেয়ে কিছু বলতে চাইছিল, বললো। তুমি বলো, কে জানি বলতে চাচ্ছিলা। স্যার মিউচুয়াল ইন্টারাকশন ব্যাপারটা একটু যদি বলতেন। মিউচুয়াল পারস্পরিক ইন্টারেকশন আর কি। হ্যাঁ, এটা সমাজে তো আছেই, যেমন পারস্পরিক দৃষ্টিভঙ্গি। পারস্পরিক ইন্টারেকশন থাকবেই। তো তুমি কথা বলা ছাড়া থাকতে পারবা? তোমার ফ্যামিলিতে থাকতে পারবা না, তোমার প্রতিবেশীর সাথে কথা বলা ছাড়া থাকতে পারবা না, তোমার ক্লাসমেট। মিউচুয়াল ইন্টারেকশন, একে অপরের সাথে যে পারস্পরিক বোঝাপড়া, কথা না বলে তো, ইন্টারেক্ট না করে তো থাকা যাবে না। এটাই মিউচুয়াল ইন্টারেকশন। তোমার মনের মধ্যে কি আছে, তোমার মনের মধ্যে কোনো কষ্ট থাকলে সেটা আরেকজনের সাথে শেয়ার করে তুমি হালকা হওয়া। হ্যাঁ, তোমার ফ্যামিলির লোকজন হতে পারে, সেটা তোমার ফ্রেন্ড হতে পারে। হ্যাঁ, সমাজের লোকজনের সাথে হতে পারে। হ্যাঁ, মিউচুয়াল ইন্টারাকশন। অন্য কিছু আরো বলো। স্যার 3C কি যেন বলেন, ওইটা আরেকবার বলেন। কনফ্লিক্ট, কোঅপারেশন এন্ড কম্পিটিশন। হ্যাঁ, এই তিনটা সি। হ্যাঁ, এটা সমাজের বড় উপাদান। এটা মনে রাখতে হবে যে সমাজে কনফ্লিক্ট থাকবে, কোঅপারেশন থাকবে, কম্পিটিশনও থাকবে। এগুলি সমাজকে রেগুলেট করে। হ্যাঁ, তাহলে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন বাড়বে। কনফ্লিক্ট ছাড়া কোনো সমাজ নেই, আর কনফ্লিক্ট না হলে তুমি সামনে এগোতে পারবে না, বুঝছো? কনফ্লিক্টটাকে সবসময় নেগেটিভলি ব্যাখ্যা করা যাবে না, পজিটিভলি নিতে হবে। আজকে আমরা যদি এই সমাজ ব্যবস্থার উন্নয়ন চাই, তাহলে আমাদেরকে সমাজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে না। প্রবলেম আইডেন্টিফাই করতে গেলে দেখবা সমাজে কনফ্লিক্ট অ্যারাইজ করবে। সেই কনফ্লিক্টগুলো মিনিমাইজ করার জন্য কিছু পলিসি তৈরি করতে হবে, কিছু ধরনের নিয়ম কানুন তৈরি করতে হবে নতুন করে। হ্যাঁ, যেমন দেখো, আগে শুধু পুলিশ ছিল বা সেনাবাহিনী ছিল বাংলাদেশের এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের জনগণের সেবার জন্য পুলিশ ডিপার্টমেন্ট ছিল, তাই না? তখন হঠাৎ করে কত বছর আগে র্যাবের উৎপত্তি হয়েছে, মনে আছে তোমাদের? র্যাব দেখো একটা বড় ধরনের, একটা বাংলাদেশের ডিফেন্সে বড় ধরনের একটা স্থান দখল করে আছে, তাই না? র্যাপিড 2007 সালে। হ্যাঁ, হ্যাঁ, দেখো চলে আসছে। কারণ এটা দেখো আবার মার্চ করে গেছে সমাজের সাথে, এটা ম্যাচ হয়ে গেছে একদম। এখন কি র্যাব তুলে দিতে পারবে?
হ্যাঁ, র্যাব তুলে দিলে যে এই যে একটা দূরত্ব সৃষ্টি হবে, তাই না, একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, গ্যাপটাকে পূরণ করছে র্যাবের মাধ্যমে। যে ইনস্ট্যান্ট, হ্যাঁ, রেপিড অ্যাকশন করতে হবে। র্যাবকে সন্ত্রাসীরা ভয় পাবে, যারা খারাপ লোকজন তারা ভয় পাবে, তাদেরকে কন্ট্রোল রাখার জন্য, রেপিড অ্যাকশনের জন্য। হ্যাঁ, পুলিশ যেহেতু সাপোর্ট দিতে পারছিল না, এরকম ব্যাপারটা। তেমনি ভাবে সেজন্য এই যে কনফ্লিক্ট গুলোকে মিনিমাইজ করার জন্য ইনস্ট্যান্ট, যে কোনো দেশের সরকার প্রতিষ্ঠান এইসব ব্যবস্থাগুলো নিয়ে থাকে। এটাও সমাজের ফর্মাল ইনস্টিটিউশনের বড় ধরনের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটা সমাজ কাঠামোর জন্য, সমাজকে টিকিয়ে রাখার জন্য, তার উন্নয়নের জন্য। আলটিমেটলি সমাজে কোঅপারেশন থাকবে, হ্যাঁ, একে অপরের সহযোগিতা থাকবে, ডিভিশন অফ লেবার থাকবে। এটাই ডিভিশন অফ লেবারটাই হচ্ছে অনেক ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের একটা মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, যেমন ফ্যামিলিতে দেখো যে একজন বৃদ্ধ, যে তার কি ফাংশন, একজন ইয়াং পার্সন তার কি কাজ ফ্যামিলিতে বা সমাজে, সে কিভাবে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। বৃদ্ধ বাবা মাকে দেখো এই যে ছেলে মেয়েরা সাপোর্ট দিচ্ছে। এটা যদি বাংলাদেশ ওয়েস্টার্ন কান্ট্রির সাথে তুলনা করি, দেখো ওয়েস্টার্ন কান্ট্রিতে বৃদ্ধ বাবা মার কেউ খোঁজ খবরও নেয় না, ছেলে মেয়েরা। হ্যাঁ, সেখানে গভর্নমেন্ট তাদের যে বয়স্ক ভাতা আছে বা তাদের গভর্নমেন্টের যে পলিসি আছে, তারা সেটা সাপোর্ট দেয়, এবং ডে কেয়ার সেন্টারে বা তাদের যে বৃদ্ধাশ্রম আছে সেখানে তারা থাকে আর কি। দেখো আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা কতটা স্ট্রং। হ্যাঁ, আমাদের এখানে দেখো বাবা মাকে তোমার দায়িত্ব নিতে হবে, কারণ বাবা মা তোমাকে বড় করেছে, তোমাকে মানুষ করেছে, তোমাকে ফেসিলিটেট করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। হ্যাঁ, তারপর বাবা মার দায়িত্বটা আমাদের নিতে হয়। হ্যাঁ, এক্ষেত্রে সমাজ কিন্তু অনেক কঠিন। ব্যতিক্রম আছে, অনেকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, নাটকে দেখি বা বিভিন্ন সময় পেপার পত্রিকায় দেখি। দেখো এবার করোনার সময় অনেক মাকে কিন্তু দেখো যে মধুপুরের গড় আছে না, পাহাড়ি জঙ্গল এলাকার, মাকে করোনার জন্য ফেলে দিয়ে গেছে। করোনার সময় এগুলো মানুষের মধ্যে যখন ফ্যামিলিতে যে ইন্টারেকশন কমে যায়, হ্যাঁ, যখন রেসপেক্ট কমে যায়, তখন কিন্তু এগুলো হয়। দেখো ওই যে বাবা মা মারা গেছে, ছেলে মেয়েরা লাশ নিয়ে তো আসে নাই কিন্তু। হ্যাঁ, ফোন দিয়ে বলছে যে না আমরা আসবো না। হ্যাঁ, হাসপাতালে মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। দেখছো প্রথম দিকে সেগুলো হয়েছে না, তোমরা এগুলো দেখতে পেরেছো তো না? জি স্যার। হ্যাঁ, এইটা এখানে তুমি সমাজ, এখানে দেখো যে আমাদের সামাজিক বন্ড কতটা উইক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো যে মাকে ছেলে মেয়েরা কখন মানে রাস্তাঘাটে ফেলে দিয়ে যায় করোনা হয়েছে বলে। বাস থেকেও তো অনেক লোকজন মিলে ট্রাক থেকে, উত্তরবঙ্গে দেখলাম একটা লোক ট্রাক থেকে ফেলে নিচে নামিয়ে দিয়ে চলে গেছে, করোনার উপরে ঠান্ডা লেগেছে সেরকম। এই মানে মিট করে না। যখন ব্যক্তি স্বার্থ, মানে সেলফিশনেস, বুঝো, সেলফিশ। নিজস্ব যখন মানুষ বেশি নিজস্বতাকে বেশি যখন প্রাধান্য দেয়, তাই না, তখন কিন্তু এই বিষয়গুলো সমাজে বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। এবং এটা থেকে, এই কয়েকটা ঘটনা থেকে আমরা কিন্তু আন্দাজ করতে পারি, হ্যাঁ, যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে আগের যে সমাজ ব্যবস্থার বিষয়গুলো কি হয়েছে জানো, এগুলো হচ্ছে উইক হয়ে যাচ্ছে, বন্ড গুলো, রিলেশনশিপ গুলো উইক হয়ে যাচ্ছে না। যেখানে একটা ফ্যামিলির মাকে, হ্যাঁ, আমরা আজকে যে সমাজ ব্যবস্থায় বাস করতেছি, বলতো এই সমাজ ব্যবস্থার নেচারটা কি? এটাকে তুমি কোন স্টেজের সমাজ ব্যবস্থা বলবা? হ্যাঁ, সব ডাইনামিক, গতিশীল। ডাইনামিক তো এটা ক্যারেক্টার। হ্যাঁ, সমাজ গতিশীল, সবসময় আরো সামনের দিকে যাবে। সমাজ ব্যবস্থার স্ট্রাকচারটা কন্টিনিউ পরিবর্তন হচ্ছে, তো এটা এক জায়গায় স্থির নাই। হ্যাঁ, আমরা কোন লেভেলে আছি এখন, এটা কি বলে বাংলাদেশে? মডার্ন, পোস্ট মডার্ন। মডার্নের পরে পোস্ট মডার্ন। তোমরা প্রাচীনকালের কিছু ইতিহাস জানো কিনা, যেমন যখন সমাজের কনসেপ্ট তেমন ছিল না, বা সমাজের যে ইম্পর্টেন্স এটা তারা বুঝতো, তাই না, যে একসাথে দলবদ্ধভাবে কিন্তু প্রাচীনকাল থেকে বসবাস করতো মানুষ। কেন একসাথে দলবদ্ধভাবে বসবাস করতো? তখন কিন্তু মানুষের ক্ষুধা নিবারণের জন্য তারা বেসিক্যালি বন্য পশু শিকার করতো, আর হচ্ছে ফলমূল কালেক্ট করতো, তাই না? এটা একটা বৈশিষ্ট্য ছিল ওই তখন কিন্তু পুরুষরা একসাথে ফলমূল কালেকশনে যেত, আর মহিলারা কিন্তু বাড়িতে থাকতো, গুহায় বসবাস করতো যখন আর কি। তখন দেখো লেবার ডিভিশনটা হয়েছে, ওই যে একসাথে ফলমূল কালেকশন করে যাওয়ার মিনিংটা হচ্ছে যে বন্য পশুর আক্রমণ বা অন্য কোনো গ্রুপ যেন তাদেরকে আক্রমণ করতে না পারে। একা কিন্তু কোনো মানুষ যেত না। দেখো সমাজ কিন্তু তখন থেকেই তৈরি হয়েছে, তাই না? ওই সমাজ, গতিশীল সমাজ ব্যবস্থা দেখো আজকে কোথায় এসছে। হ্যাঁ, ওই সমাজ ব্যবস্থা প্রিহিস্টিক সমাজ ব্যবস্থা বলা হয়। হ্যাঁ,
সেই পেস্টোরাল এগ্রিকালচার, তারপরে হচ্ছে পশুপালন সমাজ ব্যবস্থা হলো, তারপরে এগ্রিকালচার, হ্যাঁ, সাবসিস্টেন্স এগ্রিকালচার ছিল। আমরাও নিজেও দেখেছি আজ থেকে 20-25 বছর আগে গ্রামের কৃষকরা এই যে কমার্শিয়ালি কোনো ফার্মিং এ যেত না, তারা শুধু তাদের পরিবারের ভরণ পোষণের জন্য শুধু যত কিছু জমিতেই তারা চাষাবাদ করতো, হ্যাঁ, এটাকে বলা হয় সাবসিস্টেন্স। হ্যাঁ, সেটা থেকে এখন কিন্তু কারো জমি কিন্তু এখন পতিত পড়ে থাকে না, হ্যাঁ, ফেলো ল্যান্ড থাকে না, এটা প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করে, হ্যাঁ, কমার্শিয়ালি চলে আসছে। তারপর এখন তো ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রির যত সাপ্লাই র মেটেরিয়ালস এগ্রিকালচার থেকে যাচ্ছে আমরা ইম্পোর্ট করতেছি। আর 150-200 বছর পূর্বে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, হ্যাঁ, এই সাবকন্টিনেন্ট থেকে এই বিভিন্ন সম্পদ ব্রিটিশরা নিয়ে গিয়ে তাদের দেশে করেছিল, হ্যাঁ, এই শিল্প বিপ্লবের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসে, হ্যাঁ, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, তারপর ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, এভাবে ইউরোপিয়ান সভ্যতা, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে ছিটেফুটে উন্নতিগুলো ওখান থেকে আসছে। তারপর তো এখন তো বিশ্বায়ন, তাই না, একটা গ্লোবাল ভিলেজ। আমি তোমাদের এখানে ক্লাস নিচ্ছি, এখানে থেকে যদি আমেরিকা